প্রথমে রাজনৈতিক আক্রমণ, এরপর দখল বেদখলের খেলা, তারপর প্রতিষ্ঠানের সম্পদ পানির দরে যে যার মতো বিক্রি। বিবাদে জড়ানো দুপক্ষেরই পারস্পরিক মামলা হামলা একের পর এক। অগণিত গ্রাহকের কাছ থেকে হাজার কোটি টাকার অবৈধ আমানত সংগ্রহ, কাউকে কাউকে সেই টাকা ফেরত না দিয়ে পথে বসানো, এমন সব অভিযোগের পাহাড় জমেছে একসময়ের সুবিশাল বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার বিরুদ্ধে। আর গত দেড় যুগ ধরে এর সবকিছুই ঘটেছে সরকারের নিয়ন্ত্রক সংস্থার চোখের সামনে দিয়েই। কেন, কার হাতে, কিভাবে প্রশিকা এমন দুরবস্থার মুখে, সেটি নিয়েই আজকের উন্মোচন। সঙ্গে আছি আমি মাজহার মিলন। টাকার শোকে স্ট্রোক করেছেন, হারিয়েছেন চলার শক্তি। থাকার জায়গা নেই, আশ্রয় হয়েছে নিজ বাড়ি থেকে 50 কিলোমিটার দূরে ছেলের শ্বশুর বাড়িতে। বেঁচে থাকার অবলম্বন নেই, চিকিৎসার সঙ্গতি নেই, ছেলের সংসারে বোঝা হয়ে ওঠায় অবশিষ্ট নেই বিন্দুমাত্র সম্মানও। আল্লাহ দয়া করো আমার উপরে আল্লাহ। সব কুল হারানো এক নারীর প্রতিচ্ছবি মৃত্যুর দিন গুনতে থাকা এই বৃদ্ধা রহিমা বেগম। অথচ এই রহিমার 4 লাখ টাকার সঞ্চয় রাখা আছে। স্বামীর রেখে যাওয়া শেষ সম্বল একখণ্ড জমি বিক্রির 4 লাখ টাকা জমা রেখেছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার হরিরামপুর শাখায়। মাসে 4,000 টাকা মুনাফার লোভ দেখানো হয়েছিল তাকে। 2-3 মাস সেই মুনাফা হাতেও পেয়েছিলেন, কিন্তু এরপরই শুরু হয় টালবাহানা। মুনাফা তো দূরের কথা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরিয়েও সেই টাকা তুলতে ব্যর্থ হয়েছেন রহিমা। অন্য দলের আনা কইছে যে আপনি টাকা পশিকে নাইকে, আপনি টাকা চান টাকা দিব আপনার গ্রন্থে, টাকা পশিকে আপনি টাকা রাখে নাই ওরা। আমার চিকিৎসা হইতেছে না, একজনের কামাই খাইবো না কিস্তি টানবো আমার বুলায়, আমার চিকিৎসা করবো কি দে না, আমার চিকিৎসা চলতেছে না। কত কইছি ইব্রাহিম ভাই আমার যা পারেন তাই দেন, আমি একটু চিকিৎসা হই ভালো হয় বাবা, আমার রুটি দেন, পারি না মনের মধ্যে দুনিয়ার দুঃখ নিয়ে ঘরের মধ্যে পড়ে থাকি। শুধু রহিমা নন, এক হরিরামপুরেই প্রশিকার আরো বেশ কয়েকজন আমানতকারীর নথিপত্র আমাদের হাতে এসেছে, যারা লাখ লাখ টাকা জমা দিয়েছেন, কিন্তু গত 2.5 বছরে মুনাফা কিংবা আসল ফিরে পাননি কিছুই। রহিমার মুখে প্রশিকার বেতনভুক্ত যে উন্নয়ন কর্মী রাশেদা এবং ইব্রাহিমের নাম শোনা গেল, তাদের একজনকে খুঁজে বের করেছি আমরা। কিভাবে বিপুল অঙ্কের এসব টাকা আটকে গেল তার উত্তর জানতে চেয়েছি। এরকম হাজারো রহিমা আছে যাদের অভিযোগ শুনতে পারবেন এবং দেখতে পারবেন উপজেলায় গেলেই। আর আমরা যখন কাজ করেছি তখন তো সিরাজুল ইসলামের নির্দেশ ক্রমেই কাজ করেছি, এবং প্রতিদিনের হিসাব নিকাশ প্রতিদিন ক্লোজ করা হইতো। এই টাকা নিয়ে নেওয়ার কারোর সুযোগ নাই, কম্পিউটারে এন্ট্রি করতে হয়, সেই এন্ট্রিগুলো ডিলিট করে দিয়া মানে সদস্যদের হয়রানি করতেছে এবং আমাদের বিরুদ্ধে মানে মামলা দায়ের করেন। এমন হাজারো অভিযোগের মধ্যেও ইব্রাহিম কিংবা রাশেদারা নিজেকে টিকিয়ে রাখার সংগ্রাম করে যাচ্ছেন। কিন্তু সার্বক্ষণিক এই মানসিক চাপ নিতে পারেননি গাইবান্ধার প্রশিকা মাঠকর্মী হীরা খাতুন। শাখা ম্যানেজার গ্রাহকদের কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠলে সঞ্চয়কারীদের টাকা ফেরতের চাপ ক্রমাগত বাড়তে থাকে তার উপর। গত 24শে এপ্রিল নিজ বাসায় আত্মহত্যা করে বসেন হীরা খাতুন। কোটি টাকারও বেশি শুনলাম, কিন্তু এই যাওয়ার পরে এই মেয়েটার উপরে চাপ সৃষ্টি হয়। শুরুতে গাইবান্ধার ওই ম্যানেজারের টাকা নেয়ার দায়িত্ব অস্বীকার করলেও হীরা খাতুনের আত্মহত্যার পর চাপে পড়ে যায় প্রশিকা। গত সপ্তাহে অর্থাৎ 12ই মে সঞ্চয়কারীদের দাবি মেনে নিয়ে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়। মোট 1 লাখ টাকা, তার মধ্যে লেখছে 40,000 জমা রাখছে, 60,000 এখনো লেখেনি। কিন্তু প্রশ্ন হলো, চাইলে কি একজন ম্যানেজার বিপুল পরিমাণ টাকা নিজের কাছে রাখতে পারেন, যখন খুশি সেই টাকা নিয়ে উধাও হয়ে যেতে পারেন? এইটা কখনোই সম্ভব না। এটা তদন্ত করে দেখেন, আপনারা সরজমিনে যান,
প্রতিদিনের টাকা প্রতিদিন লেনদেন শেষে মনে করেন যে বাড়তি টাকা ব্যাংকে চলে যায়, ঘাটতি পড়লে ব্যাংক থেকে উঠানো হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও হিসেবে প্রশিকা তার গ্রাহক অর্থাৎ সদস্যদের ক্ষুদ্র ঋণ বিতরণ করার কথা, কিন্তু প্রশিকার কাছে গ্রাহকরা কেন এত বিশাল অঙ্কের টাকা দাবি করছেন তা খুঁজে দেখতে চাই আমরা। 2021 সালের মার্চে প্রশিকার কেন্দ্রীয় অফিস প্যাডে জারি করা হয় লাখপতি সঞ্চয় স্কিম বা PLSS নিয়ে একটি আভ্যন্তরীণ বিজ্ঞপ্তি, যে নীতিমালায় বলা হয় প্রশিকার কোনো গ্রাহক বা সদস্য মাসে সর্বনিম্ন 2,500 টাকা জমা করলে 35 মাস শেষে তাকে 1 লাখ টাকা ফেরত দেয়া হবে। এভাবে সব মিলিয়ে অন্তত 5 ধরনের সঞ্চয় স্কিম চালু করা হয়েছিল প্রশিকার কেন্দ্রীয় অফিস থেকে প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের স্বাক্ষরে। বিশেষ সঞ্চয় স্কিম, দ্বিগুণ মুনাফা স্কিম এবং সাধারণ সঞ্চয় স্কিম সহ নানান নামে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করার জন্য মাঠ পর্যায়ের কর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে। আমানত সংগ্রহ জোরদার করার জন্য মাঠ কর্মীদের উদ্বুদ্ধ করতে সংগৃহীত সঞ্চয় আমানতের বিপরীতে 2% হারে প্রণোদনাও দেয়া হয়। ফলে সঞ্চয় সংগ্রহে বিপুল উদ্যমে ঝাঁপিয়ে পড়েন মাঠ কর্মীরা এবং শত শত কোটি টাকা জমা হতে থাকে প্রশিকার হাতে। ক্ষুদ্র ঋণ সহ অন্যান্য আর্থিক কার্যক্রম চালানোর ক্ষেত্রে প্রশিকার মতো যে কোনো এনজিও ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রক সংস্থা বা MR এর নীতিমালা মানতে বাধ্য। প্রশিকার এই বিপুল সঞ্চয় কার্যক্রম সম্পর্কে খোঁজ নিতে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রধান ব্যক্তির অফিসে গেলে দেখা যায় আগে থেকেই সেখানে ছিলেন বিবদমান যে অংশটি এখন প্রশিকার চালাচ্ছে সেই অংশের প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম ও তার অধীনে থাকা কর্মকর্তারা। দীর্ঘ সময় জুড়ে অন্যান্য অনেক এনজিওর পাশাপাশি প্রশিকার কার্যক্রম দেখভাল করছেন পরিচালক কামাল হোসেন। প্রশিকার বিপুল সঞ্চয় কার্যক্রমের বৈধতা নিয়ে প্রশ্ন করি তাকেই। 4 ধরনের সঞ্চয়ের মধ্যে 1 নম্বর হচ্ছে মেয়াদী সঞ্চয়, 2 নম্বর হচ্ছে যে চলতি সঞ্চয় যেটাকে তারা সাধারণ ঋণ বলছেন, লাখপতি সঞ্চয়, আরো একটা সঞ্চয় আছে তাদের 1 লাখ টাকা নিচ্ছে, মাসে তাকে 1,000 টাকা করে সুদ দিচ্ছে। এটা কি সে পারে? যেহেতু টার্ম ডিপোজিটের অ্যাপ্রুভাল নাই, সো সেটা পারে না। তার মানে প্রশিকা ক্ষুদ্র ঋণ আইন কিংবা নীতিমালার বাইরে গিয়ে গ্রাহকদের কাছ থেকে সঞ্চয় বা আমানত সংগ্রহ করছে 2023 সাল পর্যন্ত, যার পরিমাণ ছিল 1,086 কোটি টাকা। কিন্তু যে টাকা দেখানো হয়েছে সেখানে রহিমার মতো কত শত সঞ্চয়কারীর টাকার হিসাব ছিল না, সেই পরিসংখ্যান কারো কাছে নেই। হরিরামপুর জুড়ে সঞ্চয়ের টাকা ফেরত দেয়া নিয়ে এমন জটিলতার কারণে দেয়া ঋণও ফেরত পাচ্ছে না প্রশিকা। লাউতা বাজারে কয়েকজন সদস্যের সঙ্গে কথা হয় আমাদের। তাদের কাছে নিয়মিত লোন নিতেছি, কিস্তি দিতেছি, এক পর্যায়ে দেখা গেল তাদের মধ্যে কি একটা গ্যাঞ্জাম হয়েছে সেটা তো আমরা জানি না। সে 8-10 জন লোক নিয়ে এসে আমাকে একটু হুমকি ধামকি করলো, আপনি কিস্তি দেন না কেন, দিবেন না কেন? আমি না, আপনাদের কাছে আমি চিনি না, আপনাদেরকে আমি কিস্তি দেবো কেন? তারপর আপনার যে সিট নিয়ে আসছেন এখানে তো মানে কিস্তির গরমিল আছে, আমার বইতে যা আছে আপনার সিটে কম আছে, সেটা আমরা জানি না। কত টাকা দেওয়া বাকি আছে আপনার? আপনার কাছে এখনো 50 পাবে। ঋণের কিস্তি ফেরত না দেয়া এই সদস্যদের নতুন হয়রানির মুখে ফেলার অভিযোগ উঠেছে প্রশিকার বিরুদ্ধে। কিন্তু হয়রানি টেলে ও কেন এখানে 2 লক্ষ টাকা হাওলাতের ব্যাপারে লেগছে, এই আমাকে বড় কথা। তো টাকা পাইব, টাকা দিব, যা পাইব নিব। আপনি 2 লক্ষ টাকা লোন নিয়েছিলেন তাদের কাছ থেকে? না, লোন হলো 80,000, তাদের মামলা দিছে। আপনি কি ধার নিয়েছিলেন? না, ওরা তো চিনি না, ওরা ভালো করে মামলা দিচ্ছিল, মামলা আর ও তো দিয়ে দিয়ে বুঝছেন বহুত পাইবেন। এমন সব হয়রানির অভিযোগ আর সঞ্চয়ের টাকা ফেরত না পাওয়ার দাবিদার একজনকে নিয়ে আমরা যাই প্রশিকার হরিরামপুর জোনাল অফিসে। এখানে আসছিলাম আমরা 2016 সাল থেকে আসা হয়েছিল একবার। না না না, উনি আমাদেরকে নিয়ে আসেননি। সে 18,000 পর্যন্ত টাকা জমা দিয়েছে। 2013 সালের জানুয়ারি মাসের 26 তারিখে দেখাচ্ছে যে সেই টাকাটা উত্তোলন করছে। এই ধরনের কোনো ডকুমেন্ট কি আপনাদের কাছে এখন আছে? কারণ এটা 2013 সালের। 13 সালেরটা আমাদের 2016 সাল থেকে আমাদের সফটওয়্যারটা চেঞ্জ হয়েছে। এই শাখা অফিস থেকে নিশ্চিত হওয়া গেল যে যেসব সঞ্চয়কারীর টাকা ফেরত দেওয়া হয়নি তাদের কোনো তথ্যই নাকি প্রশিকার তথ্য ভান্ডারে নাই। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দ্বন্দ্বের কারণে ঋণগ্রহীতা সদস্যরা কিস্তির টাকা ফেরত দিতে অস্বীকার করলে চেক জালিয়াতির মাধ্যমে তাদেরকে কেন পুলিশি হয়রানির মুখে ফেলা হয়েছে সেই প্রশ্ন করা হয় তাদের। আপনি তাদের কাছ থেকে কোনো চেক রাখছিলেন?
আমরা চেক রাখি। চেক রাখেন, সে চেক চেয়ে অন্য কারোর কাছে যাওয়ার কোনো সুযোগ থাকে? রবিউলকে আমরা চিনি না। এই চেকের এগেনস্টে রবিউল আলম তাহলে মামলা করলো কি করে মালতীর নামের নামে, এবং 2 লক্ষ টাকার মামলা, যেখানে আপনি দেখাচ্ছেন যে আপনার কাছ থেকে 77,000 টাকা নিয়েছে। রবিউল আসলে কিস্তি আদায় করতো আপনাদের হয়ে, এটা ওদের কাছে জানানো, আপনি অস্বীকার করলেন কেন রবিউলের কিস্তি আদায় করার কথা? আপনি চেনেন না? এমন সময় সেখানে আসেন রাকিবুল ইসলাম ওরফে রবিউল, যার বিরুদ্ধে এই মামলাগুলো দেওয়ার অভিযোগ উঠেছে। উনি যে এই চেকটা আমাদের দিছিল, এটার ভেরিফাইড তথ্য কি? চেকটা তো আপনার কাছে আছে। আমার কাছে তো আছে। আপনি বের করেন চেকটা। আপনি যে বলতেছেন এই চেকটাই আমাদের দিছিল, এটা আপনি কিভাবে বলতে পারেন? উনি বলেছেন, এটা তো আমি দাবি করি নাই ভাই, মালতী রানী দাবি করেছেন। আমি যদি বলি এই চেকটা আমার কাছে দেয় নাই, তখন কি হবে? আপনি তো নিয়েছিলেন। পুলিশি হয়রানির শিকার আরেক সদস্য মালতী রানীর কাছে অবশ্য পরে আমরা নিশ্চিত হয়েছি প্রশিকার বর্তমান শাখা ব্যবস্থাপক রাকিবুল ইসলাম ওরফে রবিউলি অসংখ্য সদস্যকে আইনি হয়রানির মুখে ফেলার মূলে রয়েছেন। এই ছেলেটাই মামলা কি এই ছেলেই করছে? এই রাকিবুল কি ওই রাকিবুলই? হ্যাঁ হইতি। প্রায় 34 বছর ধরে প্রশিকায় বিভিন্ন পদে চাকুরি করছেন আবু সাইদ। প্রশিকায় দ্বন্দ্ব শুরু হবার পর বিবদমান একটি অংশের সিইও হিসেবে দায়িত্ব পালন করলেও প্রশিকার পরিচালনা থেকে দূরে রাখা হয়েছে তাকে। প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রমের উপর সার্বক্ষণিক নজরদারি আছে তার। বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন তিনি। প্রশিকার গুডউইলটাকে ব্যবহার করে তারা এই বিভিন্ন সঞ্চয় প্রকল্প নামে সঞ্চয়গুলো কালেকশন করছে। আপনি বিভিন্ন ব্রাঞ্চ অফিসে যে তাদের লায়াবিলিটিস কত আর সঞ্চয় কালেকশন কত, তাদের রিসোর্স কি আছে, এটা যদি কাইন্ডলি একটু দেখেন তাহলে স্পষ্ট হয়ে যাবেন যে প্রত্যেকটা ব্রাঞ্চ অফিসে ঘাটতি আছে কিনা, টাকাগুলো কোথায় গেল। সঞ্চয় আপনারা পেয়েছেন কত? এই কর্মকর্তার দেয়া মৌখিক এসব অভিযোগের সত্যতা যাচাই করার চেষ্টা করেছি আমরা। হরিরামপুর শাখায় চলতি বছরের এপ্রিল পর্যন্ত সদস্যদের কাছ থেকে নেয়া মোট সঞ্চয় আমানত এবং এই টাকা থেকে দেয়া ঋণের স্থিতির হিসাব পাওয়া গেল। 1,53,20,000। এইটা হতেছে যে আপনার এই শাখা এখন মাইনাসে আছে। এই টাকা যদি লসে থাকে তাহলে এইরকম আরো ধরেন যে 460টার মতো শাখা আছে বাংলাদেশে, সব শাখায় এই ধরনের টাকা লাগে। প্রশিকার সঞ্চয় এবং ঋণের স্থিতির সামগ্রিক হিসাবে আদৌ বড় কোনো গরমিল আছে কিনা এই অনুসন্ধানের পথ বন্ধ হয় এরপরই। ধামরাই সহ বিভিন্ন শাখায় গিয়ে তথ্য চাওয়া হলে জানানো হয় প্রধান অফিসের লিখিত নির্দেশ ছাড়া কোনো তথ্যই আর দেয়া হবে না। দেশের বিভিন্ন এলাকায় মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধিরা বহু চেষ্টা করেও কোনো শাখার ঋণ কিংবা সঞ্চয়ের হিসাব নিতে পারেননি। প্রশিক্ষণ, শিক্ষা এবং কাজ, এই 3 শব্দের আদ্যক্ষর নিয়ে প্রশিকার যাত্রা শুরু 1976 সালে। শুরুর মাত্র বছর 2 মাথায় কানাডীয় একটি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের অর্থায়নে সামাজিক উন্নয়ন এবং ক্ষুদ্র ঋণ বিতরণের মধ্য দিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে প্রশিকা। কিন্তু বাধা আসে যখন প্রশিকা চেয়ারম্যান কাজী ফারুক রাজনৈতিক নানান কর্মকাণ্ডে যুক্ত হন। আমার রাজনৈতিক অবস্থান হচ্ছে মানুষের পক্ষে, নির্যাতিত মানুষকে রক্ষা করার পক্ষে, নারীর মুক্তির পক্ষে এবং মানবাধিকার রক্ষার পক্ষে, এবং এটাই একটা সঠিক এনজিওর কাজ। আমরা কোনো এনজিও ব্যবসা করছি না। এতে প্রশিকা ক্ষতিগ্রস্ত হয়েছে না, প্রশিকা ক্ষতিগ্রস্ত হয়নি তো। প্রশিকাকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তুলিয়ে গেছে। লুক অ্যাট আওয়ামী লীগ। 1/11 পর রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশ নিয়ে কাজী ফারুক হেরে যান। আওয়ামী লীগ সরকার গঠনের মাত্র 5 মাসের মধ্যে প্রশিকা এবং কাজী ফারুকের উপর নেমে আসে বড় ধরনের রাজনৈতিক আঘাত। 2009 সালে কাজী ফারুককে সরিয়ে যে ব্যবস্থাপনা পর্ষদ গঠনের কথা বলা হয়েছে, মোহাম্মদ আব্দুল ওয়াদুদকে তার চেয়ারম্যান করা হয়েছে। অভিযোগ ছিল রাজনৈতিক উচ্চাভিলাষের অংশ হিসেবে কাজী ফারুক প্রশিকাকে ব্যবহার করেছেন, এতে প্রশিকা বিপুল ক্ষতির মুখে পড়েছে। আসলে ওয়াদি লেভেলের যে থিঙ্ক ট্যাঙ্ক ছিল না, উনি একজন প্রশিক্ষক ছিলেন এবং 2004-এ যখন দলীয় হিসাবে টার্ম কার্ড শুনছিল, টার্ম কার্ড কিন্তু মেইন ছিল আসলে প্রশিক্ষা। নতুন এই ব্যবস্থাপনা কমিটির বৈধতা বাতিল এবং কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে নিম্ন আদালতে 2 দফা মামলা করেও কোনো প্রতিকার পাননি কাজী ফারুক। এরপর হাইকোর্টে যান তিনি, সেখান থেকে সুপ্রিম কোর্টে। আমাকে ফর্মার চেয়ারম্যান হিসাবে আমি যেতে পারবো অফিসে,
এটা বলাতে আমি সেটা অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জাজে সিএমপি করে এটা স্থগিত করে দিই। এক্সপাঞ্জ এটা এইভাবে করে দিল ডাইরেকশন দিয়ে যে এই ট্রায়াল কোর্ট এইটা আমলে নেবে না। প্রশিকা গঠনের পর থেকে 2010 সাল পর্যন্ত প্রতিষ্ঠানটিতে 42 জনের সাধারণ পরিষদ থেকে ব্যবস্থাপনা পরিষদের সদস্যরা নির্বাচিত হয়েছেন এবং সেখান থেকেই একজনকে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করা হয়। কিন্তু 2010 সালে হঠাৎ করেই সেই রীতির পরিবর্তন ঘটে। প্রশিকায় আবির্ভূত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাপুটে এক রাজনৈতিক উপদেষ্টার ঘনিষ্ঠ আত্মীয় এম.এ. মোয়াজ্জেম হোসেনের। তিনি 2011 সালে একের পর এক জমি নামমাত্র মূল্যে বিক্রি শুরু করেন। সঙ্গে যুক্ত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাসাইনমেন্ট অফিসার আলাউদ্দিন চৌধুরী এবং মির্জা আজমের মতো নেতাদের একটি চক্র। নবীনগর আশুলিয়া সড়কের পাশে বাইপাইলের এই জমিটির আয়তন 589 শতাংশ। জমিটি যখন বিক্রি করা হয় তার দাম ধরা হয়েছে মাত্র 28 কোটি 10 লাখ টাকা, শতাংশ প্রতি 4,77,000 টাকা মাত্র। তৎকালীন প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার আলাউদ্দিন এই জমির বায়না দলিল করলেও মোয়াজ্জেম হোসেন প্রশিকার চেয়ারম্যান হিসেবে জমিটি বিক্রি করেন একটি বেসরকারি ব্যাংকের কাছে। ব্যাংকের কাছ থেকে নিজের ভাগের টাকা নিয়ে নেন আলাউদ্দিন। প্রশিকার বিবদমান দুই পক্ষের একাংশের প্রধান নির্বাহী হিসেবে 10 বছরেরও বেশি সময় ধরে প্রশিকা চালাচ্ছেন সিরাজুল ইসলাম। 2011 সালে বাইপাইলের জমি বিক্রির সময় ল্যান্ড ডিসপোজাল কমিটির আহ্বায়ক ছিলেন তিনি। জমি বিক্রি সহ নানান বিষয়ে তার কাছে সাক্ষাৎকারের জন্য গেলে আমাদের জন্য আগে থেকেই 2টি ক্যামেরা বসিয়ে রাখেন তিনি। সঙ্গে রাখেন বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারীকে। দালালি করছে তারা, বুঝতে পারছেন? তারা হয়তো সেখানে কোনো পেমেন্ট থাকতে পারে। আমাদের কাছ থেকে প্রথম নিশ্চয় ওই যে কি ওনার নাম ছিল মির্জা আজম। যদি মির্জা আজম থেকে আপনি মির্জা আজমকে টাকা দেবেন, আপনি আলাউদ্দিন চৌধুরীকে 9 কোটি টাকা দিলেন। মিডল ম্যান আমি বলি আপনাকে, এরা হলো যারা আমার কাছে বায়না করছে তারা নিয়ে ব্যাংকের কাছে বিক্রি করছে। বিক্রি হওয়া জমিটির ঠিক পাশেই 37% আরেকটি জমি বিক্রি হয় একই দিনে, যার রেজিস্ট্রেশনের দলিলও একই সময়ে করা, একই সিরিয়ালে। 37% আয়তনের এই জমিটির ক্রেতাও একই ব্যক্তি, কিন্তু 37% এই জমিটি বিক্রি হয়েছে 11 কোটি 90 লক্ষ টাকায়। তার মানে 2011 সালে ওই এলাকায় জমির দাম ছিল প্রত্যেক শতাংশ 32 লক্ষ টাকা। সেই একই দামে যদি প্রশিকা চেয়ারম্যান তাদের 590% জমি বিক্রি করতেন, তাহলে জমির মোট দাম দাঁড়াতো 190 কোটি টাকার কাছাকাছি। 579% জমি আপনারা বিক্রি করলেন 28 কোটি 10 লাখ টাকায়, আর ঠিক পাশের জমিটায় একই দিনে একই রেজিস্ট্রিতে, আগের রেজিস্ট্রি কপিতে 11 কোটি 90 লাখ টাকা দিয়ে কিনলো মাত্র 37% জমি একই ক্রেতা। আপনি এটাকে কিভাবে দেখবেন? আমি জানি না এটা কিভাবে যারা বিক্রি, আপনার কি তাই মনে হয়? আমার কাছে তাই মনে হচ্ছে এই পার্টে অন্তত। আমাদের এই বিবাদমান থাকাতে আমরা কোনো ন্যায্য মূল্য পাই না, কোথাও না। এখনো যদি আমি কোনো একটা জমি বিক্রি করতে যাই, আমি কিন্তু ন্যায্য মূল্য পাই না। 2012 সাল পর্যন্ত এভাবে প্রায় 20টি জমি বিক্রি করা হয়েছে এই ব্যবস্থাপনা পর্ষদের পক্ষ থেকে। সেগুলো কত দামে বিক্রি হয়েছে আর কত লোকসান হয়েছে সেগুলোর হদিশ এখন পর্যন্ত মেলেনি। সাক্ষাৎকারের বিভিন্ন পর্যায়ে চারপাশ থেকে প্রশিকা কর্মকর্তারা কথা বলতে শুরু করেন। এই প্রতিবেদনের শুরুতে যে রহিমা বেগমকে দেখানো হয়েছে তার সঞ্চয়ের টাকা ফেরত না দেওয়ার কারণ জানতে চাই আমরা। এই প্রশ্নের উত্তর দেন মিজানুর রহমান নামে প্রশিকার এই পরিচালক। যে এখানে কাজী ফারুক ইন্টেনশনালি ভাবে হামলা করছিল, কিছু কাগজপত্র নিয়ে গেছে, দলিলপত্র নিয়ে গেছে, এখানে 50-60 জন 100-150 জন সদস্যকে সমৃদ্ধ করছে, কোনো টাকা অফিসে জমা হয় নাই। এই টাকাও মানে ইব্রাহিম না নিয়ে দিছে, এই টাকার দায়ও প্রশিকা নিছে। হয়তো বা একজনরে হইতে পারে, 2 জনরে হতে পারে, একটু লেটে দিচ্ছে। আপনি এখানে রিজিট হচ্ছেন, কিন্তু কোটি কোটি সদস্যকে যে প্রতিদিন দিচ্ছে কোটি কোটি টাকা, একটাও আপনি নিচ্ছেন না। এই ব্যক্তি আমাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে দেশের অন্য কোথাও আমানতকারীদের কোনো অভিযোগ নেই বলে যে দাবি করেন, তা কতটা সত্য? সেই খোঁজে দেশের আরো কয়েকটি জেলায় অনুসন্ধান চালাই আমরা। গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজমাওনা এলাকায় 2 পা হারানো এই ব্যক্তির মর্মান্তিক গল্পে আবারও উঠে আসে প্রশিকার সঞ্চয় কার্যক্রমের প্রকৃত চিত্র। আমার 7-10 কথা কয়ে নিয়েছিল 4 লক্ষ টাকা দিব, ওই 4 লক্ষ টাকা ডাইরেক্ট না করে দিয়েছে যে এটা অন পাওয়া যাবে না, এটা ধৈর্য ধরতে হবে। আগে নাকি অন্য কেউ চালাইছে, এরকম আর কি অনেক কিছু উল্টাপাল্টা তারা বুঝায়া এখন আমাদের টাকাটা দিতেছে না। সেখানে অনেকেই এমন সর্বস্ব খোয়ানোর অভিযোগ তুললেও করণীয় খুঁজে পাচ্ছেন না।
4 লাখের মধ্যে 8 লাখ পাইবেন। তো আমরা কয় বছর? 7 বছর। 7 বছর তোলা ভাই একটা গরু বেচছে আমি, হারারি গরু বেচছে আমি জমা দিচ্ছি টিয়া। এই টিয়া গেছে, এখন তার কোনো খবর না। দোকানদারি কইরা কইরা এই টাকাটা জমা হইয়া তার কাছে জমা দিচ্ছে, জমা দিচ্ছে যে লাভ খাইল। এই লাভের তো দূরের স্থান, আমার আসল টাকাটা পর্যন্ত দিল না। আমি বেড়ি মানুষ, আমি কই যেতাম। বেশিরভাগ জায়গা থেকেই সঞ্চয়ের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ এলেও ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি বেশিরভাগ মানুষই। প্রশিকাকে দেখতে আসেন নাই, প্রশিকা প্রবলেম করে দেখতে সব অভিযোগের সব দায় পড়ছে মাঠকর্মীদের উপর। যারা নিয়ন্ত্রণ করছেন তাদের কি কোনো দায়ী তাহলে নেই? আমরা প্রশ্ন করি গাইবান্ধায় তাদের মাঠকর্মীর মৃত্যুর বিষয়টি নিয়ে। সদস্যদের টাকার চাপে হীরা খাতুনের মর্মান্তিক মৃত্যুর দায় নিতে চান না প্রশিকার বর্তমান চালকরা। আপনার কর্মী সুইসাইড করে টাকার প্রেসার সহ্য করতে না পারে, আপনি বলছেন যে শুধু তাকে কে প্রেসার দিছে? তারে সদস্যরা সে নিজে বুঝতে পারতেছে যে ওই যে ম্যানেজারের সাথে তার যে কাজটা হয়েছে সেটার জন্য দায়ী হবে। আমরা তখন অডিটই শেষ হয় নাই, তার দায়ী করলাম কেমন? আমরা সে ফাঁসি নিয়ে মারা গেছে। আপনার দায় অস্বীকার করছেন যে এই হীরা খাতুনের মৃত্যুর পেছনে প্রশিকার কোনো দায় নেই? না, কোনো দায় নেই। এবার আমরা আসি মূল প্রশ্নে। তিনি গ্রাহকদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকার সঞ্চয় তুলেছেন কিভাবে? মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নিয়ম অনুযায়ী আপনি লাখ লাখ টাকা এক একজনের কাছ থেকে সঞ্চয় হিসেবে নিতে পারেন না। এটা যে বেআইনি, এটা কি আপনি মানেন? না, বেআইনি না। কারণ আমি যদি অনুমোদন, আপনি প্রতিষ্ঠান হিসেবে যে নীতিমালা আপনার কাছে আছে সেই নীতিমালার বাইরে কোনো কিছু করা মানেই আপনার জন্য বেআইনি। আপনার এটার অনুমোদন নেই, সেটা এমআরএ আমাকে কনফার্ম করেছে। আমি কনফার্ম করছি। তাহলে কেন আপনি এটাকে বেআইনি বলছেন? আমরা এটা করেছি, আমরা মনে করছি। আমরা তো আপনি মনে করার ইস্যু না তো। আপনি প্রতিষ্ঠান হিসেবে কি চাইলে এটা পারেন? এমআরএ নিশ্চিত করবে না যে আপনি এটা করবেন না। আমি তো রিপোর্ট দেই, তাহলে বলবে যে আপনি এটা করেন না। তার মানে কি ইনডাইরেক্ট তারা আমাকে তো অ্যালাউ করেছে, নিষেধ করে নেই, সেজন্য সেটা বৈধ হয়ে গেছে। সিরাজুল ইসলাম এমন দাবি করলেও নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের প্রধান বলছেন ভিন্ন কথা। রেগুলেটরি বডি কেন কামড় দিয়ে ধরে নাই, তার জন্য তাকে তার দায় তাকে নিতে হবে, কিন্তু তার মানে সে বৈধ হয়ে যেতে পারে না। তোমাকে নিয়ম বলে দেওয়া আছে এবং চিঠিও কিন্তু আছে। আগে চিঠি গিয়েছে তার কাছে, কমপ্লাই করে না তারা, সেই চিঠি কিন্তু আমার কাছে আছে, আমাকে দিয়েছে কিন্তু ওরা। 2023 সালের সেপ্টেম্বরে প্রশিকাকে নোটিশ দেওয়া হয়েছিল অবিলম্বে অনুমোদনহীন আমানতের টাকা ফেরত দেওয়ার নির্দেশনা দিয়ে। বিধিমালার বাইরে গিয়ে প্রশিকার নেয়া 93% বেশি আমানতকে ঝুঁকিপূর্ণ দেখিয়ে তার ব্যাখ্যাও চেয়েছে এমআরএ। শিশির মনির হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী। অনুমোদনহীন আমানত কিংবা সঞ্চয় সংগ্রহ এবং ঋণ দেওয়ার কাজে তা ব্যবহার করার বিষয়টি আইনানুগ কিনা সেই প্রশ্ন ছিল তার কাছে। অননুমোদিত টাকা সংগ্রহ করে কোনো জায়গায় বিনিয়োগ করার যে সিস্টেমটা, এটাই লেয়ারিং, এটাই মানি লন্ডারিং। এটা করতে পারে না কেউ। ফলে এখানে তদন্ত করা উচিত। যদি এরকম হয়ে থাকে তাহলে তাদেরকে যথাযথ পন্থায় বিশেষ জজের আদালতে মানি লন্ডারিংয়ের কেস দায়ের করতে পারে। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির উচিত ইনকোয়ারি কমিশন করা। প্রশিকার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বৈধতা এবং কাজী ফারুকের চেয়ারম্যান থাকা না থাকার বিষয়ে আইনি জটিলতা নানান দিকে গড়িয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন ছিল বর্তমান প্রধান নির্বাহীর কাছে। আমি আজকে ডাক দিয়ে আসছি। আপনি প্রথমে কি বলছেন? প্রথমে বলছেন এটা এক্সপান্সড। হ্যাঁ, এটা তাদের বক্তব্য ছিল, দাবি ছিল। তাদের বক্তব্য তো কোর্টের বক্তব্য কি এক হয়? আপনি বলছেন এক্সপান্সড, ইউ আর বায়াসড। তাহলে আপনি কি বুঝতে পারছেন যে হ্যাঁ ফরমার নাকি বর্তমান, এই বিষয়টাই তো নিম্ন আদালতে ঠিক হবে। এই বিচার্য বিষয় তো সুপ্রিম কোর্ট ঠিক করে দেয়নি, হাইকোর্ট তাকে বলেনি ফরমার। হাইকোর্ট যে অংশটুকু অবজারভেশনে বলেছিল সুপ্রিম কোর্ট এটি এক্সপান্স করে দিয়েছেন। ফলে ফরমার চেয়ারম্যান আদালত কর্তৃক স্বীকৃত হয়েছেন, এই মর্মে যারা আর্গুমেন্ট করছেন এই আর্গুমেন্টটা সঠিক না। ফেরারি হলো এই সাক্ষাৎকার নেয়ার কয়েকদিন পর প্রশিকার ব্যবস্থাপনা নিয়ে বিবদমান এই পক্ষ আরেক পক্ষের প্রধান ব্যক্তি কাজী ফারুকের বিরুদ্ধে তাদের আনা অভিযোগের একটি লিখিত তালিকা পাঠান, যেখানে কাজী ফারুকের নিজেকে চেয়ারম্যান দাবি করা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, পিকেএসএফ, মাইডাস থেকে নেয়া ঋণের জালিয়াতি, মানিকগঞ্জে প্রশিক্ষণ সেন্টারে প্রায় 6.5 কোটি টাকার জিনিসপত্র চুরি এবং ভাঙচুর, ঢাকার প্রশিকা ভবনে ভাঙচুর, জমি কেনাবেচার ক্ষেত্রে জালিয়াতি সহ বিভিন্ন বিষয়ের উল্লেখ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে কাজী ফারুকের উত্তরও জানতে চেয়েছি আমরা। রাকাবের মামলায় আপনার বিরুদ্ধে গ্রেফতারি করানো হয়েছে, আপনি এগুলো দেখেছেন? হ্যাঁ, দেখেছি। আপনি পলাতক আসামি হিসেবে রয়েছেন। গোপনে আমার বিরুদ্ধে মামলা হয়, এটা আনিসুল হক করেছে, তার নির্দেশে এটা হয়েছে। আপনার বিরুদ্ধে বেশ কিছু জমি বিক্রি এবং বায়না দেওয়ার অভিযোগ উঠেছে।
চেয়ারম্যানের দায়িত্ব হিসেবে আমার প্রশিক্ষণ কর্মীদের বেতন দেওয়া দরকার এবং কর্মসূচি চালানোর জন্য দরকার। সেই জন্য বোর্ড সিদ্ধান্ত নিয়েছে কয়েকটা জমি বিক্রি করতে হবে। এই জটিলতার নিরসন কবে হবে জানেন না কেউই। তবে আইনি প্রক্রিয়া শেষে প্রশিকার ব্যবস্থাপনার হাতবদল হলে হাজার কোটি টাকা সঞ্চয়ের দায় কে নেবে সেই প্রশ্ন করা হয়েছিল বিবদমান দুই পক্ষের প্রধান ব্যক্তিদের কাছে। এই সংস্থা যদি সে চালায় তাহলে এই দায়িত্ব তার নিতে হবে। সে যে কি যেন পিকেএসএফ থেকে 121 কোটি টাকা নিয়েছে, আমি তো সে টাকা পরিশোধ করতেছি। প্রতিষ্ঠান চালাতে এটা তো প্রতিষ্ঠানের কোনো ব্যক্তির না। তো এমআরএর এই দায়িত্ব নিতে হবে, তদন্ত করে দোষী ব্যক্তির শাস্তি দিতে হবে এবং তাদের কাছ থেকে সিরাজ এবং এদের কাছ থেকে টাকা উদ্ধার করতে হবে। উদ্ধার করে যাদের টাকা নিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। স্বাধীনতার পর বাংলাদেশের প্রান্তিক মানুষের, বিশেষ করে নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে যেসব এনজিও বৈশ্বিক সুনাম অর্জন করেছে, বিপুল পরিমাণ বৈদেশিক সহায়তার মাধ্যম হিসেবে কাজ করেছে, প্রশিকা সেসবের শীর্ষ নামগুলোর একটি। কিন্তু আওয়ামী লীগ সরকারের কোপানলে পড়ে কিংবা নিজেরা বিবাদে জড়িয়ে এখন যে পথে প্রতিষ্ঠানটি হাঁটছে তার ফল ইতিবাচক হবে কিনা তা কেউই জানে না। কারণ অনুমোদনহীন সঞ্চয়ের নামে প্রশিকার হাজার কোটি টাকা তুলে নেয়ার পরিণাম শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয়া একজন হীরা খাতুন কিংবা শেষ বয়সে চিকিৎসার অভাবে অচল হয়ে অসম্মানের জীবনযাপন করা রহিমার মতো হবে কিনা তার নিশ্চয়তা কেউই দিতে পারছে না।